আমার কালঘাম ছুটে গেছিল অঙ্কটা করতে গিয়ে। এই প্রশ্নটা আমার বিশেষভাবে নজর কেড়েছে। আমার কুকুরের দাম 1 কোটি টাকা, আমি প্রত্যেকদিন 5 লাখ টাকার খাবার খাচ্ছি, কিন্তু ও নিজের বর্তমানকে দেখতে পাচ্ছে না। মা, আমার পড়তে গেলেই চোখটা কেমন ব্যথা করছে, মাথাটা কেমন ব্যথা করছে, একটু ফোনটা দাও দেখি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। বছরের শুরুতে ঠিক এখানে দাঁড়িয়ে আমি তোকে অনেকগুলো কথা দিয়েছিলাম, এবং আজকে আমি গর্ব করে বলতে পারি সেই প্রত্যেকটা কথা আমি রেখেছি। তোরা যারা আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করেছিলি, যারা ব্লাইন্ডলি ফলো করেছিলি, আজকে তাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান জল হয়ে গেছে। ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা পার্ট, সেটা 36 নম্বরের এমসিকিউ ভিএসএ কিউ হোক, 18 নম্বরের এসএ কিউ হোক, কি 36 নম্বরের এলএ কিউ হোক, প্রত্যেকটা তোর হাতের মুঠোয় চলে এসছে। আমি ধামাকা ব্যাচের মধ্যে এলএ কিউ রেগুলারলি করাচ্ছি, যাতে তোরা ইউটিউবেও কিছু প্র্যাকটিস করতে পারিস। তার জন্য আমি এলএ কিউ এখানেও দিচ্ছি। এটা আমার মোট এলএ কিউ এর 3 নম্বর ভিডিও এবং পর্ষদের 2 নম্বর ভিডিও। চল শুরু করা যাক। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট কুইক রিক্যাপ, 15 মিনিটের রিভিশন, ধামাকা রিভিশন, পকেট রিভিশন, সব 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 তোদের জন্য এসছে। এবার শুধু আমার একটা জিনিস চাই, মাধ্যমিকের পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিন যেন আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিক কাঁপিয়ে এসছে। যেদিন রেজাল্ট বেরোবে আমি যেন এখানে 100 বন্যা বইয়ে দিতে পারি, 95 প্লাসের বন্যা বইয়ে দিতে পারি, 90 প্লাসের বন্যা বইয়ে দিতে পারি, 80-85 প্লাসের বন্যা বইয়ে দিতে পারি। শুধু এই কথাটা আমার রাখিস, আর কিচ্ছু না। চলো, আজকে আমাদের পর্ষদের 2 নম্বর সেট, পেজ নাম্বার তোমরা 242। সবার কাছে এখন বই চলে এসছে, তোমরা এখন বার করে নিতে পারবে। প্রথম প্রশ্নটা আমি একেবারেই করাবো না, তার কারণ এর আগের যে সেটটা আমি করিয়েছি সেখানে আমি এই প্রশ্নটাকে করিয়ে দিয়েছিলাম, সুতরাং এই প্রশ্নটা আলাদা করে করানোর কোনো মানে হয় না। ওই সেটটা তোমরা দেখো, পর্ষদের প্রথম সেটটা, সেখানে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে কিভাবে এই প্রশ্নটার মধ্যে তুমি 3-এ 3 পাবে। ইউজুয়ালি এই প্রশ্নটা যারা সলভ করে, যারা যেরকম ভাবে সলভ করে, ওরা 3-এ 3 পাওয়া যায় না, 3-এর মধ্যে তুমি 2 পেতে পারবে। কিন্তু তোকে আমি সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম যেটার মাধ্যমে তুই এখানে ফুল মার্কস গ্র্যাব করতে পারবি। সবাই গিয়ে এই লেকচারটার পরেই ফার্স্ট লেকচারটা দেখবি। বলেছে গ্যাসের মোলার আয়তন কাকে বলে। তোরা প্রত্যেকেই জানিস একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তনকেই মোলার আয়তন বলা হয়ে থাকে। যেমন একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতা যদি আমি এসটিপি কন্ডিশন বলে দিই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, সেখানে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। আশা করতে পারি তুই এই বিষয়টা জানিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়েছে, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এটাকে মনে রাখার আমি একটা উপায় বলে দিই। উপায়টা হচ্ছে উ উ উ উ মানে উচ্চ উষ্ণতা। তাহলে আরেকটা কি হয়ে যাবে বল? নিম্নচাপ হয়ে যাবে। এখন শুধুমাত্র তোকে আমি এইটুকু করিয়ে ছেড়ে দেবো না। যে জিনিসটা আমি ক্লাস 11-এর কেমিস্ট্রিতে করাই, আর একটা ছোট্ট ঝলক আমি তোকে এখানে দেখাবো। কারণ হতেই পারে যে এই বছরের মাধ্যমিকের প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয়ে গেল এবং তোকে ওই সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিল। চল একটুখানি দেখা যাক। তোরা প্রত্যেকেই জানিস যে এখানটা প্রশ্নটা করে দিয়েছে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আমাকে প্রথমে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণটা জানতে হবে। মনে রাখ, আদর্শ গ্যাসের যেমন একটা অবস্থার সমীকরণ আছে পিভি ইকুয়াল টু এনআরটি, অমনি বাস্তব গ্যাসের ক্ষেত্রেও একটা অবস্থার সমীকরণ আছে, যেটা অ্যাকচুয়ালি এটা দিয়েই তৈরি হয়েছে। দেখ, আদর্শ গ্যাসের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃআণবিক বিকর্ষণ বল থাকে না, বাট বাস্তব গ্যাসের মধ্যে তো সেগুলো থাকে। বাস্তব গ্যাসের অণুগুলো তো একে অপরকে আকর্ষণ করে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বলের ওই মানগুলোকে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই আদর্শ গ্যাসের সমীকরণটা বাস্তব গ্যাসের সমীকরণে কনভার্ট হয়ে যাবে। এই কাজটা করেছিলেন বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল, এবং তিনি এই সমীকরণটা থেকে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ বা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বার করেছিলেন, যেটা তোরা আগেও যারা আমার কাছে পড়েছিস তারা জানিস। তিনি কি করেছিলেন, পি এর সাথে একটা টার্মকে যোগ করলেন, সেটা হলো এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখানে এ টার্মটা আন্তঃআণবিক আকর্ষণকে নির্দেশ করে। তারপরে তিনি কি করলেন, ভি থেকে এন বি একটা টার্ম বিয়োগ করে দিলেন। এই এ আর বিটাকে ভ্যান ডার ওয়ালের ধ্রুবক বলা হয়। আচ্ছা, তার সঙ্গে তিনি কি করলেন, এই যে এনআরটি টার্মটা রয়েছে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলেন। তাহলে এই যে পুরো সমীকরণটা তৈরি হয়ে গেল, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এখানটা জাস্ট এই দুখানা টার্ম, একটা যোগ হয়েছে একটা বিয়োগ হয়েছে, এবং আদর্শ গ্যাসের সমীকরণটা বাস্তব গ্যাসের সমীকরণে কনভার্ট হয়ে গেছে। এইবার একটুখানি মন দিয়ে দেখ, তোকেও আমি একটু আগে বললাম না একটা কথা, যে বাস্তব গ্যাসগুলো উচ্চ উষ্ণতা নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে চল আমি একটুখানি দেখি এই সমীকরণটা উচ্চ উষ্ণতাতে কিভাবে আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যে কনভার্ট হয়ে যায়। তাহলে উচ্চ উষ্ণতায় কি হয় আমাকে একটুখানি ভেবে বলতো ভাই।
যখন আমি উষ্ণতাটাকে প্রচুর বাড়িয়ে দেব, আমি তোকে নিউ মার্কেটের এক্সাম্পলটা দিয়েছিলাম মনে আছে? তুই একটা নিউ মার্কেটের দোকানে গেছিস, সেখানে দেখছিস প্রচুর ভিড়, তুই সবার পেছনে পেছনে একটু একটু করে আগুন লাগিয়ে দিলি, টেম্পারেচারটা বাড়লো, লোকজন ছুটে চারিদিকে চলে গেল। মানে টেম্পারেচার যখনই বাড়ে লোকজন চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানে আয়তনটাও বাড়ছে। তাহলে টেম্পারেচার বাড়লে মানে উচ্চ উষ্ণতায় আয়তনটা বেশি হয়। আচ্ছা, লোকজন যখন চারিদিকে ছুটবে তখন একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করবে, ধাক্কাধাক্কি মানেই তো চাপ। তার মানে উচ্চ উষ্ণতায় আয়তন যেমনি বেশি হয় চাপও তেমনি বেশি হয়। বলো হ্যাঁ। এইবারে মন দিয়ে এসো, যখনই উচ্চ উষ্ণতায় আমি বলছি চাপের মান অনেক বেশি, তাহলে আমি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার টার্মটাকে প্রায় প্রায় ইকুয়াল টু পি লিখতে পারি। তো কেন? কারণ দাদা পি এর মান অনেক বেড়ে গেছে, তাহলে পি এর তুলনায় আমি এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করে দিতে পারি। তার আরো একটা কারণ আছে, যে উচ্চ উষ্ণতায় তো ভি এর মান অনেক বেশি, আর ভিটা তো এই যে সমীকরণটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই যে ভগ্নাংশটা তার তলায় আছে। কোনো একটা ভগ্নাংশের যদি হরের মান বাড়ে তাহলে সেই ভগ্নাংশটা তো ওভারঅল ছোট হয়ে যায়। তাহলে এই ভগ্নাংশটা ওভারঅল ছোট হচ্ছে আর পি এর মানটা অস্বাভাবিকভাবে বাড়ছে, এটা কি সিগনিফাই করছে? এটা 1 কোটি টাকা, এটা 1 টাকা, তাহলে 1 কোটি টাকার সামনে 1 টাকাকে নেগলেক্ট করে আমি শুধুমাত্র পি লিখতে পারি। বলো হ্যাঁ, একদম। আচ্ছা দাদা, আর কি করতে পারি? না, যখন তুমি উচ্চ উষ্ণতার কথা বলছো তখন ভি এর মান অনেক বেশি, তাহলে ভি মাইনাস এনবিটাকেও তুমি নিয়ার ইকুয়াল টু ভি লিখে দিতে পারো। তাহলে উচ্চ উষ্ণতাতে তোমার এই সমীকরণটা কিসে কনভার্ট হয়ে গেল গো? পুরোটাকে তুমি পি লিখতে পারলে, এই পুরোটাকে তুমি ভি লিখতে পারলে, ইকুয়াল টু কি হয়ে গেল বলো? এনআরটি। তার মানে দেখ, বাস্তব গ্যাসের ইকুয়েশনটা আদর্শ গ্যাসের ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল। তো এই জন্যই তো আমরা বলি উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এগুলো সব 11 কেমিস্ট্রিতে শেখাবো ভাই। নিম্নচাপে একই ধরনের কেস হয়, একই ধরনের কেস হয়। যখন আমি তোকে বলবো নিম্নচাপে, তুই খেয়াল করে দেখ, নিম্ন চাপের ক্ষেত্রে দেখ, গ্যাসের ক্ষেত্রে সবসময় চাপের থেকে আয়তনের বৃদ্ধি বা হ্রাসটা বেশি উল্লেখযোগ্য। কারণ গ্যাসের মেন ধর্মটাই কিন্তু আয়তন। আয়তন প্রসারণ বা আয়তন সংকোচনটা গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি নোটিসেবল হয়। সেই কারণে যখন নিম্ন চাপের কথাটা বলছি, তোকে যদি তোর বাবা মা চাপ মুক্ত করে দেয়, তোর মাথার উপর থেকে যদি চাপটা সরিয়ে দেয়, তুই কেমন ফুরুত 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 করে উড়ে বেড়াবি। তার মানে তোর আয়তনটা বেড়ে যাবে। যখনই নিম্ন চাপের কথাটা আসবে তার মানে গ্যাসের আয়তন প্রভূত পরিমাণে বেড়ে গেছে, এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখানে পি এর মানটা কম আমি মানছি, বাট আয়তনের মানটা এতটাই বেড়ে গেছে যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা তার তুলনাতেও অনেক কমে গেছে। কারণ এই যে বললাম, যে কোনো ভগ্নাংশের হরের মান বেড়ে গেলে ভগ্নাংশটা কমে যায়। তো এতটাই এটা কমে গেছে যে এটাও পি এর তুলনায় নেগলিজেবল হয়ে গেছে। তো এইটাকে আমি পি লিখতে পারি। আবার ভি মাইনাস এনবি যে টার্মটা রয়েছে, ভি এর মান বেড়ে যাওয়ার কারণে এটাকেও ভি লিখতে পারি। তখনও তুই কি লিখতে পারিস বল? পিভি ইকুয়াল টু এনআরটি লিখতে পারিস, পরিষ্কার কথা। তার মানে উচ্চ উষ্ণতার নিম্নচাপে দুটো ক্ষেত্রেই আদর্শ গ্যাসের মতো আচরণ করে ফেললো বাস্তব গ্যাসগুলো, একদম পরিষ্কার। এই জন্যই লেখা হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক। এটা একটা ভালো প্রশ্ন, বিশ্বাস কর। আমি যখন এই স্লাইডটা বানাচ্ছিলাম এই প্রশ্নটা আমার বিশেষভাবে নজর কেড়েছে। কারণ হচ্ছে এই প্রশ্নটার ভলিউম অনেকটা বড়, এবং এই প্রশ্নটাকে দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে। আরো একটা কারণ আছে, যে স্কুলে এই প্রশ্নটা দিয়েছে সেখানে এই প্রশ্নটার সাথে আর কোনো অরের প্রশ্ন দেয়নি। ইউজুয়ালি রাসায়নিক গণনার মধ্যে দুটো অঙ্ক দেওয়া থাকে, যে কোনো একটা করতে হয়, বাট এখানে একটাই অঙ্ক দিয়েছে, একটাই করতে হবে। মানে ছেলেমেয়েরা এটা করতে বাধ্য, এবং অনেকে এটা দেখে ভয় পেয়ে গেছে, তোদের মধ্যে অনেকে পেয়ে গেছে। বাট আমি তোকে বলছি অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, এই অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। টু বি ভেরি অনেস্ট, এই অঙ্কটা তোদের ওই এক লাইনের রাসায়নিক গণনার অঙ্কের থেকেও সোজা। চল দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে, তাহলে আমি প্রথমে লিখি ক্যালসিয়াম কার্বনেট। খুব তাড়াতাড়ি রাসায়নিক গণনার একটা ওয়ান শট আসছে। হ্যাঁ, প্রত্যেকটা কনসেপ্টকে বুঝিয়ে দেবো, তারপরে এবিটিএ, ডাব্লিউবিটিএ, পর্ষদ, রায়ন মার্টিন, টার্গেট প্রত্যেকটা থেকে আমি টপ 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 অঙ্কগুলোকে সেপারেট সেপারেট করে দিচ্ছি, সেইগুলোকে দিয়ে একটা সেট তৈরি করছি, সেটাকে করিয়ে দেবো। ওর বাইরে কি আসবে আমি দেখে নেবো। তুই এমন কনসেপ্ট শিখে যাবি না, উড়িয়ে দিবি। যদি সব থেকে কঠিন অঙ্ক তোকে দিয়ে দেয় তুই তাও উড়িয়ে দিবি। এমনই তোকে কনসেপ্ট শেখাবো, এবং টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 করে শেখাবো, যেরকম করে আমি ধামাকা ব্যাচের মধ্যে শেখাই। তোরে চলতরিতের যে অঙ্কের সেটটা দেবো সেটার মধ্যে মাধ্যমিক পুরো কভার করবো। মাধ্যমিক 2017 থেকে 2025 যা যা প্রশ্ন এসছে প্রত্যেকটা করিয়ে দেবো চলতরিতে, শুধু দেখতে থাক। আর যারা যারা এখন অ্যাডভেঞ্চার একাডেমি সাবস্ক্রাইব করিসনি, ভুল করে ফেলেছিস ভাই, করে ফেলে, পাপের প্রায়শ্চিত্ত করে ফেল।
দেখ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া কর। যখনই বিক্রিয়াটা করব, তুইও জানিস আমিও জানি, ক্যালসিয়াম আছে আর ক্লোরিন আছে, প্রায়শ্চিত্ত। দেখ ক্যালসিয়ামের যোজ্যতা 2 হয়, ক্লোরিনের যোজ্যতা 1 হয়। তোরা ভালো করেই জানিস যে এইরকম ভাবে যৌগ গঠনের সময় ক্রস হয়ে যায়। তাহলে ক্যালসিয়াম Cl2 এরকম ভাবে বসে গেল, ক্যালসিয়াম ক্লোরাইড, আশা করতে পারি ক্লিয়ার আছে। এইবার কি হবে বল, তোদেরকে আমি ভালো করেই শিখিয়ে দিয়েছি এটা বহুদিন আগে, যে এই CO3টা সবসময় বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এখান থেকে দাদা আরেকটা প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড খুব সহজে হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ দাদা, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, জল হওয়া ছাড়া কে বাঁচাতে পারে বলো? একদমই তাই। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো ভাই, তুই যদি একটুখানি মন দিয়ে দেখিস, এখানে একটা ব্যালেন্স পসিবল। তোদেরকে আমি শিখিয়েছি, যারা যারা ধামাকা ব্যাচে পড়িস বা যারা পড়িস না, প্রত্যেকে কিন্তু কখনো না কখনো আমার মুখের মধ্যে এই কথাটা শুনেছিস যে রাসায়নিক গণনার অঙ্ক করার প্রথম নিয়ম সমীকরণ বানানো, দ্বিতীয় নিয়ম ব্যালেন্স করা। ক্লোরিনের নিচে 2, হাইড্রোজেনের নিচে 2, তাহলে HCl এর সামনে 2 বসবে? বলো হ্যাঁ। আর কোনো ব্যালেন্স হবে? হবে না। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন 2টো 3টে, অক্সিজেন 3টে, কোনো কিছু হবে না। এইবার আমি দেখবো কার কার মধ্যে সম্পর্ক দিয়েছে, প্রশ্নটাকে পড়বো। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 ये मैंने क्या कर दिया, यहाँ पर तो बोला ही था, যাই হোক শিখে নিলি তোটা। উৎপন্ন হয় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে? অঙ্কটা একটু বিচিত্র অঙ্ক। কেন বলছি? কারণ অন্যান্য অঙ্কের মধ্যে আমাদেরকে যে কোনো একটার ভর দেওয়া থাকে বা আয়তন দেওয়া থাকে, দিয়ে বলে তাহলে এইটা তৈরি করতে কত গ্রাম অমুক একটার প্রয়োজন, মানে দুটো জিনিসের মধ্যে আমাকে সম্পর্ক দিয়ে দেয় যে এইটাকে তুমি এতটা নিয়েছো তাহলে এইটা কতটা তৈরি হবে। কিন্তু এখানে খেয়াল করে দেখ, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে এটারও ভর দিয়ে দিয়েছে, 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড মানে এটারও ভর দিয়ে দিয়েছে, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে এটারও ভর দিয়ে দিয়েছে, 9 গ্রাম জল মানে এটারও ভর দিয়ে দিয়েছে। কি করবি ভাই? তুই এক কাজ কর, তুই একটা জিনিস দেখতো, যে কটার ভর দিয়ে দিয়েছিস সেই কটার মোলার ভর বার করে দেখতো একটুখানি। প্রত্যেকে একটুখানি মন দিয়ে শুনবে, হ্যাঁ খুব ভালো করে দেখবে অঙ্কটা। দেখ খেয়াল করে, এইটা 1 মোল তৈরি হয়েছে, এইটা 2 মোল তৈরি হয়েছে, এইটা 1 মোল, এইটা 1 মোল, এইটা 1 মোল, মানে এইটার 1 মোলের সঙ্গে এটা 2 মোল যদি বিক্রিয়া করে তাহলে এগুলো প্রত্যেকটা 1 মোল 1 মোল 1 মোল করে তৈরি হয়। তুই একটুখানি ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভরটা বার করে দেখ। ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3 ষোলো 48, 40 আর 48 88 আর 12 হয়ে গেল 100। আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইড কত হয়ে যাবে? ক্যালসিয়ামের 40, ক্লোরিনের 35.5 গুণ 2 মানে 71, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 1 7 4 11, 111। এখানে কার্বন ডাই অক্সাইড হয়ে যায় 44, জল হয়ে যায় 18। বলে হ্যাঁ একদম পরিষ্কার। আচ্ছা তুই এইটারও বার করতো, এইটারও বার কর, বল HCl এর কত হয়? HCl এর দাদা হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5 হয়ে যায়, পুরোটার বাইরে দেখো 2 আছে কারণ 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 2 মোল HCl রিঅ্যাক্ট করবে, তাহলে এই পুরোটা কত হয়ে গেল দাদা? 36.5 গুণ 2। আমি বলছি তুই এক কাজ কর, এটাকে 2 গুণ 36.5 আপাতত এইরকম ভাবেই রেখে দে, তো একটু কারণ আছে। এবার তুই একটা জিনিস খেয়াল করে দেখিস তো, খুব ভালো করে দেখবে প্রত্যেকে। বলেছে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রস্তুত হচ্ছে। কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট? 50 গ্রাম। এখানে তোর মোলার ভর কত? 100 গ্রাম। তোকে দিয়ে দিয়েছে কত গ্রাম? 50 গ্রাম। খুব ভালো কথা। কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে? 55.5। তুই দেখতে পাচ্ছিস মোলার ভর কত? 111, ডিভাইডেড বাই 2 করে দে, কত হয়ে গেল? 55.5। আচ্ছা খেয়াল করতো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তোর মোলার ভর কত? 44, 2 দিয়ে ভাগ করে দে, তো হয়ে গেল না 22। আচ্ছা তোকে বলে দিয়েছে 9 গ্রাম জল, তোর মোলার ভর কত? 18, তাহলে 2 দিয়ে ভাগ করে দে, না হয়ে গেল না 9। কি বুঝলি? কি বুঝলি ভাই? তুই বুঝতে পারলি তো যে এই প্রত্যেকটা হাফ 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 দিয়ে দিয়েছে, এগুলো আমরা কি বার করেছিলাম? এদের মোলার ভর বার করেছিলাম, মানে 1 মোলের ভর বার করেছিলাম, কিন্তু প্রত্যেকটার ভর আমাকে দিয়ে দিয়েছে হাফ মোলের জন্য। মানে প্রত্যেকটা অ্যাকচুয়ালি এইটা উৎপন্ন হয়েছে হাফ মোল, এইটা উৎপন্ন হয়েছে হাফ মোল, এইটা উৎপন্ন হয়েছে হাফ মোল, এইটা রিঅ্যাক্ট করেছে হাফ মোল। যদি দাদা এইটা হাফ হয়
মানে পুরো সমীকরণটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটাও 2 দিয়ে ভাগ হবে, এইটাও হাফ হওয়ার জন্য 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হবে, কারণ এগুলো আমার হাফ মোল করে চেয়েছে, হাফ মোল করে ভর দিয়ে দিয়েছে। তাহলে এগুলো যদি হাফ মোল করে তৈরি হয়, তাহলে এইটাও হাফ মোল রিয়াক্ট করেছে, এইটা হাফ যদি করি তো এইটাও হাফ করতে হবে, কারণ সবকটাকে আমি 2 দিয়ে ভাগ করেছি। দাদা এটা 2 মোল যখন আমার ছিল, 2 মোলের জন্য ভর ছিল 36.5 গুণ 2, কারণ অ্যাকচুয়ালি ভরটা 36.5, 2 মোলের জন্য গুণ 2 হচ্ছিল। বাট এটা তো এখন আমার 2/2 মানে 1 মোল লাগবে, কারণ সবকটাই তো হাফ মোল করে দিয়েছে। যদি এটার 1 মোলের সঙ্গে এটা 2 মোল রিয়াক্ট করে, তাহলে এটা হাফ মোলের সঙ্গে এটা 1 মোল রিয়াক্ট করবে, তাহলে 1 মোলের জন্য ভর কত হয়ে যাবে? 36.5 গুণ 2 কে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার হয়ে গেল 36.5 গ্রাম। তাহলে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 1, আর ভর কত গ্রাম HCl এর প্রয়োজন? 36.5 গ্রাম। আশা করতে পারি পুরো কনসেপ্টটা মাথার মধ্যে ক্লিয়ার আছে। দেখ কিছুই নেই অঙ্কটার মধ্যে, পুরো কনসেপচুয়াল অঙ্ক একটা, যে সবকটা হাফ মোল দিয়েছে, তার মানে পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আর 2 দিয়ে ভাগ করলে এটা 1 মোল হয়ে গেল, 1 মোল মানে 36.5 গ্রাম। পরিষ্কার। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? তোরা আগে বল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশনটা শিখে নে জাস্ট। তোরা প্রত্যেকে জানিস, যারা যারা আমাদের তাপের ওয়ান শট দেখেছিস তারা জানিস, প্রত্যেকেই জানিস। দেখ আলফা ইকুয়াল টু আমরা লিখি L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এখানে আমি তোকে সবসময় বলেছি ফিজিক্যাল সায়েন্সে কোনো কিছু ডেফিনেশন লেখার জন্য তোকে নিচের গুলোকে 1 করে দিতে হয়, 1 মানে একক। তাহলে L1 এর ভ্যালুটাকে আমি 1 করে দিলাম, T2 মাইনাস T1 এর ভ্যালুটাকে আমি 1 করে দিলাম, একদম পরিষ্কার। যদি দুটোকে আমি 1 করে দিই, তাহলে আলফার ভ্যালুটা কত চলে এলো বল? L2 মাইনাস L1 চলে এলো, বলো হ্যাঁ। তাহলে লিখবোটা কি করে? লিখবো, আমি প্রথমে জাস্ট ডেফিনেশন বলছি। কোন কঠিন পদার্থে প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। পাতি জিনিস, জাস্ট দেখ এগুলোকে একক বললাম, বললাম যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এবার দাদা যদি আমাকে ভ্যালু দিয়ে দেয়, তাহলে ভ্যালু তোকে কার দিয়ে দিয়েছে তুই আমাকে বল? তোকে আলফার ভ্যালু দিয়ে দিয়েছে 17 × 10⁻⁻6। দাদা আলফার ভ্যালুটাই তো L2 মাইনাস L1 এর সাথে সেম। আমি বললাম একদম। তার মানেটা কি? তার মানে যখন তোকে ভ্যালু দিয়ে প্রশ্ন করেছে তুই উত্তরটাও ভ্যালু দিয়েই দিবি। কিভাবে? তুই বলবি, তুই আর এখানে একক বলবি না, তুই কি বলবি বল? ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছিস তো, যদি এটা ম্যাটার করে না, তাও ডিগ্রি সেন্টিগ্রেড মানে সিজিএস পদ্ধতি। তাহলে তুই বলবি কোন একটি তামার দণ্ডের, বা এরকম ভাবে বলবি, প্রথমে এরকম ভাবে বলে দিবি, দেখ যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড আছে বলবি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য সেই দণ্ডটির দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে 17 × 10⁻⁻6 সেন্টিমিটার। বুঝলি না? আরেকবার বলবো, চল দেখ। ওকে বলে দিয়েছে যে তামার দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার ভ্যালুটা 17 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, এটাই তো বলে দিয়েছে। তুই আমাকে একটু আগে কি বলেছিলি? তুই আমাকে বলেছিলি দাদা এল এর ভ্যালুটা যদি 1 হয়, মানে L1 এর ভ্যালুটা, এখানে যেহেতু নিচে L1 লিখতে হয়, L1 এর ভ্যালুটা যদি 1 হয়, T2 মাইনাস T1 মানে উষ্ণতার বৃদ্ধিটা যদি একক বা 1 হয়, তাহলে আলফার ভ্যালুটাকে পরিষ্কার ভাবে লিখে দেওয়া যাচ্ছিল L2 মাইনাস L1, মানে দৈর্ঘ্যের বৃদ্ধির যে মানটা হতো সেটাই তো আলফার সাথে সেম হতো। এখানে আলফার মানটা কত দিয়ে দিয়েছে? 17 × 10⁻6। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাও কত? 17 × 10⁻6। প্রত্যেকে আমার সাথে সহমত? একবারে সহমত। এবার তুই আমাকে একটা কথা বল, আমি যদি তোকে এরকম ভাবে বলি, যখন কোনো একটা ভ্যালু দিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছে তুই উত্তরটাও ভ্যালু দিয়ে দিবি, তুই এমনি সময় কি বলতিস যে কোনো একক দৈর্ঘ্যের কোন একটি তামার দণ্ডের, তুই এখন একক দৈর্ঘ্যের বলবি না, তুই কি বলবি? তুই এখানে বলবি যেহেতু এখানে সেন্টিগ্রেড ইনভার্সে প্রশ্ন দিয়েছে সেই কারণে তুইও জানিস এটা সিজিএস পদ্ধতি, তাহলে তুই বলবি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এমনিতে একক হয়ে গেল 1 সেন্টিমিটার, কোন একটি তামার দণ্ডের উষ্ণতা কতটা বৃদ্ধি করব? একক পরিমাণ না,
1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়, L2 মাইনাস L1 কতটা হয়, না যেটা আলফার ভ্যালু দিয়ে দিয়েছে সেটাই হয়, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কতটা ঘটে, দৈর্ঘ্যের প্রসারণ ঘটে 17 × 10⁻⁻6 সেন্টিমিটার, কারণ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তো দৈর্ঘ্যের প্রসারণের একক সেন্টিমিটার। এইটা মানেই তো তুই যখনই এটা বসাবি, বসা না, খেয়াল করে দেখ, পুরো লজিক শিখতে হবে। তুই খেয়াল করে দেখ, তুই কি বললি, তুই বললি কোন একটা লোহার বা তামার দণ্ডের এটা কত, দৈর্ঘ্যটা কত, প্রাথমিক দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বলেছিস, তুই বলেছিস তার উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দে, এটাই তো T2 - T1। তুই বলেছিস তাহলে তার দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে, 17 × 10⁻⁻6 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। যদি এতটাই বৃদ্ধি পায় তাহলে তুই কেটে কুটে দেখ না, পুরোটা তো 1 হয়ে গেছে, তাহলে আলফার ভ্যালুটা কত এলো, 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তোকে তো সেটাই দিয়ে দিয়েছিল। ফিনিশ, একদম লজিক্যালি ক্লিয়ার। এই প্রশ্ন কিন্তু আমি আর এর পরে বলবো না, সেই কারণে একদম ঝেড়ে বলে দিলাম। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য, তোরা নিজেরা নিচে কমেন্ট কর, বহুবার করিয়ে দিয়েছি। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তোরা প্রত্যেকেই জানিস ভাই আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে লেখে, যেহেতু আমি তাপের ওয়ান শট একদম বছরের শুরুতে দিয়েছিলাম, ওই জন্য এই ডেফিনেশন যেখানে যেখানে পাচ্ছি একবার করে বলে দিচ্ছি। ধামাকা ব্যাচেও কিন্তু আমরা তাপটা করাইনি, কারণ তাপের ওয়ান শট এনাফ আছে। ধামাকা ব্যাচে আমরা আলো, চলতড়ি, জৈব রসায়ন, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, অজৈব রসায়ন, ফসায়ন সব করিয়ে দিয়েছি, সব এলএকিউ ধরে ধরে প্র্যাকটিস হচ্ছে, প্রত্যেকটা এলএকিউ প্র্যাকটিস হচ্ছে। পর্ষদের পুরো বই কিছুদিন পরে মিক্স টেস্ট পেপার শেষ হয়ে যাবে, ব্যাস কমপ্লিট, প্রতিশ্রুতি যা দিয়েছিলাম সব ফিল আপ। দেখো গামার ভ্যালুটা কি হয়, V2 - V1 বাই V1 T2 - T1, বলো হ্যাঁ। এখানেও দেখো তোমাকে একই রকম ভাবে ডেফিনেশনটা লিখতে হবে, তোমাকে যেহেতু কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়েছে সেই কারণে তুমি শুরু করবে V1 দিয়ে, তাহলে V1 এর ভ্যালুটাকে তুমি একই রকম ভাবে 1 করবে, পদ্ধতি শিখে গেছো। T2 - T1 এর ভ্যালুটাকে তুমি 1 করবে, তাহলে কি লিখবে, আচ্ছা তাহলে যদি এই দুটো 1 হয় তাহলে গামার ভ্যালুটা কত হয়ে যাবে, V2 - V1 হয়ে যাবে। এটা কি তোমার প্রাথমিক আয়তন, এটা কি তোমার উষ্ণতার বৃদ্ধি, এটা কি তোমার আয়তনের বৃদ্ধি, তাহলে লিখবে কি, কোন কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকেই সেই কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। গল্প শেষ, গাছের পাতা সবুজ নয়। এবার কনসেপ্ট কথা বলবে, अब राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। খেয়াল রাখিস। জাস্ট একটুখানি দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা, একদম সলিড রেকর্ডিং হচ্ছে, ভগবান আমাদের সাথে আছে ভাই। না হলে একটা ফোন দিয়ে উইথাউট এনি ক্যামেরা, একটা ল্যাক প্যাকে স্ট্যান্ড, এটা যখন তখন বেঁকে যায়, ওই দিয়ে এত ভিডিও করা যেত না। ভগবান আমাদের সাথে আছে এবং কিছু একটা বড় হবে, তুই দেখতে থাক। চল, আচ্ছা গাণিতিক রূপ সব দেখিয়ে দিচ্ছি, চল নেক্সট। বলছে একটা সমবাহু প্রিজমের প্রতিসারক তলে, আচ্ছা একটি প্রতিসারক তলে আলোকরশ্মি আপতন কোণ 30 ডিগ্রি, অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণের মান কত? ভাই কত বড় করে প্রশ্নটা দেখি, যে কি পাতি প্রশ্ন রে ভাই। বল কেন পাতি প্রশ্ন বলছি এটা কেন? তুই বল দাদা তোমার জন্য তো সবই পাতি, আমরা কি করবো, আমাদের জন্য তো পাতি নয়। আরে তুই ভালো করে দেখ না দিকে রে, বড্ড বকছিস, দেখ এদিকে তারপরে বল। ছবি কিন্তু আমি খুব ভালো আঁকি, সেই কারণে আমার ছবি আঁকা দেখে কেউ হাসবে না। 3টে দেশ থেকে নোবেল পেতে পেতে রয়ে গেছিলাম। এবার দেখ, বলেছে একটা সমবাহু প্রিজমের, আমি সোজা দাগটাও ঠিক মতো টানতে পারি না, মার্জনা করবি, এইভাবে টানবো। সমবাহু প্রিজম বলে দিয়েছে, আমি প্রথমে এখানটা একটা অবিলম্ব টেনে নিই, এখানটা একটা অবিলম্ব টেনে নিই। এবার আমি এখান থেকে রশ্মিটাকে পাস করাই। হ্যাঁ ডটের লাইন দিয়ে কেন রশ্মি যাচ্ছিস রে, এই রশ্মিটাকে আমি পাস করাচ্ছি, রশ্মিটা এরকম ভাবে যাবে, রশ্মিটা এরকম ভাবে বেরিয়ে যাবে, তোরা প্রত্যেকে জানিস। এইবার যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে, এখানে অ্যারোগুলো দিবি, বলে দিয়েছে একটা সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে, মানে আমি ধরে নিলাম এটা ধর এ, এটা ধর বি, এটা ধর সি, আমি ধরলাম এ বি প্রতিসারক তলের মধ্যে একটা রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটা সাপোজ 30 ডিগ্রি, খুব ভালো কথা। 30 টাকা, 30 টাকা, এক প্লেটে 3টে পরোটা। ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, তোকে প্রথম প্রতিসারক তলে আপাতন কোণটা দিয়ে দিয়েছে, খেয়াল করবি কি কোণ দিয়ে দিয়েছে, ধামাকা হবে একদম, আপাতন কোণ দিয়ে দিয়েছে, মানে এইটা দিয়ে দিয়েছে। অন্য প্রতিসারক তলে আপাতন কোণ দেয়নি, কিন্তু এই প্রথম প্রতিসারক তলটার আপাতন কোণ এইটা, প্রতিসরণ কোণ এইটা, দ্বিতীয় প্রতিসারক তলটার আপাতন কোণ এইটা, প্রতিসরণ কোণ কিন্তু এইটা, যেটাকে তুই I2 দিয়ে লিখিস,
এটাকে তুই I1 দিয়ে লিখিস। তাহলে দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ 45 মানে কি? মানে I2 ভ্যালুটা 45 ডিগ্রি আর I1 এর ভ্যালুটা 30 ডিগ্রি। কোন অঙ্ক এটা? সমবাহু প্রিজম, এটা তো 60 ডিগ্রি হবে। ডেল্টার ফর্মুলা I1 প্লাস I2 মাইনাস A। ধামাকা ব্যাচে আমরা একটা অঙ্ক করেছিলাম, সর্বনাশ অঙ্ক ছিল সেটা। সেই অঙ্কটা দেখে আমার এই ধরনের অঙ্ক এখনো ভয় লাগে। ওখানে মারাত্মক লেভেলের অঙ্কটা দিয়ে দিয়েছিল। যারা যারা ধামাকা ব্যাচের স্টুডেন্ট আছিস ভাই, নিচে লেখ কি অঙ্ক ছিল ওটা। আমার কালঘাম ছুটে গেছিল অঙ্কটা করতে গিয়ে। দেখ ডেল্টার ভ্যালুটা কি হবে, I1 এর ভ্যালুটা হচ্ছে 30, I2 এর ভ্যালুটা হচ্ছে 45, A এর ভ্যালুটা হচ্ছে 60। 45 আর 30 75 মাইনাস 60 15 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল, গল্প শেষ। একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। লিখতে বলেছে ভাই, 1 নাম্বার দিয়ে দেবে তোকে লেখার জন্য। লিখে দে ভাই, নিচে লিখে দে। আর এর ভ্যালুটা কার সাথে সমান হয় লিখে ফেল। নেক্সট, আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? কি বুঝিস রে? বায়ুমণ্ডলের গ্যাসীয় কণা, দাদা ধূলিকণা, জলকণা বিভিন্ন দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মিটাকে শোষণ করে সূর্য থেকে আসা এবং সেটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাটাকে বিক্ষেপণ বলে। বছরের শুরু থেকে পড়ছিস ভাই, এগুলো তো পার। এবার যারা যারা পারছিস না তারা কি করছিস ভাই? এগুলো পারছিস না। বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? তোরা প্রত্যেকেই রেলের সূত্র জানিস, I proportional to 1 by lambda to the power 4। বিক্ষেপিত আলোর তীব্রতা মানে I, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে দীর্ঘদৃষ্টি কি, কোন ধরনের লেন্স ব্যবহার করে ত্রুটির প্রতিকার করা হয়? এই প্রশ্নটা খুব দরকার ছিল আমার। ধামাকা ব্যাচের মধ্যে এই কোয়েশ্চেনটা আমি করিয়েছি, বাট ইউটিউবের প্রশ্ন সলভ করানোর সময় এই প্রথম আমার সামনে এই কোয়েশ্চেনটা দেখা দিল। অ্যাকচুয়ালি তোরা প্রত্যেকে জানিস দীর্ঘদৃষ্টি মানে কি, তোরা প্রত্যেকে জানিস কি লেন্স ব্যবহার করতে। আমি তোকে শেখাবোটা কি? দীর্ঘদৃষ্টির ছবি করে আঁকতে হয়। দীর্ঘদৃষ্টি মানেটা অ্যাকচুয়ালি কি, ছবি ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কিরকম হবে। কারণ এই বছরে কিন্তু দীর্ঘদৃষ্টি স্বল্প দৃষ্টির ডায়াগ্রাম দেওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। দেখ আমি তোকে আগের দিন স্বল্প দৃষ্টির ব্যাপারটা শিখিয়েছিলাম। আমি তোকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি দীর্ঘ বা স্বল্প যেটা বলে দেবে ও অ্যাকচুয়ালি সেটাকেই দেখতে পাচ্ছে। দীর্ঘ দৃষ্টি মানে কি, দীর্ঘ মানে দূরের, আর দৃষ্টি মানে দেখতে পাচ্ছে। মানে ও দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। এই জন্যই ওর ত্রুটিটার নাম দীর্ঘ দৃষ্টি। মানে দূরের জিনিস দেখতে পাচ্ছি, কাছের জিনিস পাচ্ছি না। মানে কি, মানে আমাদের ভাই যে আছে সে একদম দেখছে আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমি আম্বানির মতো একটা 60 তলা বাড়ি বানিয়ে ফেলেছি, আমার কুকুরের দাম 1 কোটি টাকা, আমি প্রত্যেকদিন 5 লাখ টাকার খাবার খাচ্ছি। কিন্তু ও নিজের বর্তমানকে দেখতে পাচ্ছে না, ও নিজে বই দেখতে পাচ্ছে না ভাই, বইতে কিছু পড়তে পারছে না। বলছে মা আমার পড়তে গেলেই চোখটা কেমন ব্যথা করছে, মাথাটা কেমন ব্যথা করছে, একটু ফোনটা দাও দেখি। ফোনটা না দেখলে আমার পড়তে ঠিক ইচ্ছা করে না। মানে ভাই আমাদের কাছের জিনিস দেখতে পায় না, ও শুধু দেখে দূরের জিনিস। আহা, ওহো, কোথায় কোথায় মালদ্বীপ ট্রিপ, সুইজারল্যান্ড, দূরের জিনিস হেভি দেখতে পাচ্ছে ভাই। জোকস অ্যাপার্ট, এবার একটু কি করে দেখা হয় বিষয়টা দেখো। দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের চোখের স্পষ্ট দর্শনের একটা ন্যূনতম দূরত্ব আছে, আর সেই ন্যূনতম দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার। মানে যদি আমাদের চোখ সুস্থ হয়, তাহলে ধরো এটা আমি তোরা প্রত্যেকে আঁকা নিয়ে আমার হাসবি না কিন্তু, নোবেল জয়ী আর্টিস্ট। ধর এটা আমাদের সুস্থ চোখ আছে, তোরা প্রত্যেকে জানিস আমাদের সুস্থ চোখের নিকট বিন্দু ধর আমি এখানটা ধরে নিলাম, আমাদের নর্মাল ডিস্টেন্স 25 সেন্টিমিটারে। তাহলে এবার বিষয়টা হচ্ছে যখন এই জায়গাটাতে কোনো বস্তু থাকবে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সেই বস্তুটা থেকে আলোক রশ্মি আমাদের চোখের মধ্যে যাবে এবং গিয়ে চোখের মাধ্যমে অভিসারী ক্রিয়ার মাধ্যমে এখানে গিয়ে রেটিনার মধ্যে একটা প্রতিবিম্ব তৈরি হবে। একদম পরিষ্কার কথা, যেটা চোখের ভেতরেই হয়েছে, এই জায়গাটায় হয়েছে, একদম সুস্থভাবে হয়েছে, তুই সেই জিনিসটাকে তুই দেখতে পাচ্ছিস, একদম পরিষ্কার। বাট যদি কারোর হাইপারমেট্রোপিয়া থাকে বা দীর্ঘ দৃষ্টিজনিত কোনো ত্রুটি থেকে থাকে, তার মানে সে কাছের জিনিসকে তো দেখতে পাচ্ছে না। সে সবসময় চাইবে বস্তুটা যাতে একটু দূরে থাকে, কারণ ও দূরের জিনিসটাকে দেখতে পায়। সেই জন্য স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, তার ক্ষেত্রে সেটা 25 সেন্টিমিটার হয় না, তার চোখ কি চায় সবসময় এটা দূরে রাখতে। তার মানে ওর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা 25 সেন্টিমিটার থেকে অনেকটা দূরে চলে যায়, কারণ তার চোখের ত্রুটিটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, সবসময় চাইবে দূরের জিনিস দেখতে, কাছের জিনিস দেখতে পারবে না। ওই জন্য তাদের ক্ষেত্রে যদি এই জায়গাটাতে বস্তুটা থাকে, যদি আমাদের নর্মাল চোখের 25 সেন্টিমিটারের বস্তু থাকলে নর্মালি প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু যাদের অ্যাকচুয়ালি হাইপারমেট্রোপিয়া রোগ থাকে তাদের ক্ষেত্রে কি হয় বিষয়টা একটুখানি এঁকে দেখাচ্ছি। ধর এরকম একটা চোখ আমি আঁকলাম, এই
ধর এরকম একটা আমি চোখ আঁকছি, নর্মাল জায়গায় মানে যেমনি আমাদের 25 সেন্টিমিটারের প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, ওদের ক্ষেত্রে যদি বস্তুটাই 25 সেন্টিমিটারই থাকে, তাহলে সেইটাও এরকম ভাবে যাবে রশ্মিগুলো গিয়ে প্রতিবিম্বটা লেন্সের আমাদের এই অক্ষির পেছনে গঠিত হয়। তার ফলে আমরা সেটাকে দেখতে পাবো না। এই সিচুয়েশনটা কখন হয় জানিস? যখন অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যায়, ফোকাস দূরত্বটা বেড়ে যায়, তখন এই ত্রুটিটা দেখতে পাওয়া যায়। তার মানে দেখ, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা স্বাভাবিক চোখের ক্ষেত্রে প্রতিবিম্ব ঠিক জায়গায় গঠিত হলো, কিন্তু হাইপারমেট্রোপিয়ার চোখের ক্ষেত্রে যেহেতু ওদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা আরো পেছনে, আরো এই এই জায়গাটায় মানে এই নর্মালের পেছনে, স্বাভাবিক ওদের ক্ষেত্রে এখানটায় গঠিত হবে না, একটুখানি এই সাইডে গঠিত হবে। এটাই হয়ে গেল ত্রুটি। এবার এই ত্রুটিটাকে সমাধান করবে কি করে দাদা? সমাধানের উপায় হচ্ছে, আচ্ছা দাদা একটা জিনিস আমাকে বলো, হ্যাঁ দাদা, যদি এখান থেকে আলোক রশ্মিটা আসে, তাহলে এখান থেকে আলোক রশ্মিটা এসে এরকম ভাবে যাবে, তাহলে সেই আলোক রশ্মিটা নিশ্চয়ই এখানটাতেই মিলিত হবে। আমি বললাম একদম। কাদের ক্ষেত্রে? হাইপারমেট্রোপিয়ার চোখের ক্ষেত্রে, তাই না? নর্মাল চোখের ক্ষেত্রে কিন্তু নয়। হাইপারমেট্রোপিয়ার যাদের ত্রুটি আছে তাদের ক্ষেত্রে যদি তুই এইখানটাতেই বস্তুটা বসাস, সেই বস্তু থেকে আলোক রশ্মি এরকম ভাবে যাবে, গিয়ে কিন্তু এখানটাতেই মিলিত হবে। আশা করতে পারি তোর কাছে কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। কিন্তু নর্মাল জায়গাতে বসালে পেছনে গঠিত হবে একদম। এই ছবিটা এখানটায় করাটা উচিত ছিল না, এখানটায় করে দিলাম। ক্লিয়ার আছে? এবার তোকে একটু সংশোধনের বিষয়টা বলি। দাদা সংশোধন করবোটা কি করে? সংশোধনের জন্য আমাদের চোখের সামনে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যে একটা উত্তল লেন্স তোকে এরকম ভাবে বসিয়ে দিতে হয়। তার ফলে কি হবে? ধর এইটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব নর্মাল চোখের ক্ষেত্রে, এইটা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার চোখের ক্ষেত্রে। আমি ধর অ্যাবনর্মাল দেখিয়ে দিলাম, অ্যাবনর্মাল ডিস্টেন্স, ঠিক আছে? এবার তোর কাজটা কি হবে? তোর কাজটা হবে যে ধরো যেটা অ্যাবনর্মাল থেকে আসছে সেটা তো ঠিক জায়গায় গঠিত হবেই, কারণ ওর চোখ তো ত্রুটিপূর্ণ, কিন্তু আমাকে তার চোখটাকে কোথায় আনতে হবে? নর্মাল কন্ডিশনে আনতে হবে। তাহলে যখন নর্মাল থেকে বস্তুটার আলোক রশ্মিটা আসছে, যেহেতু আমার চোখের সামনে প্রথমে উত্তল লেন্স বসানো আছে, এইটা প্রথমে উত্তল লেন্স দিয়ে অভিসারী হবে, অভিসারী হয়ে আমাদের অক্ষি লেন্সের মধ্যে পড়বে। এবার অক্ষি লেন্সের মাধ্যমে সে আরো একবার অভিসারীর কাজ করবে, মানে এখানে দুবার দুবার অভিসারীর ঘটনা ঘটবে, এবং দুবার দুবার অভিসারীর ঘটনা ঘটার ফলে যেটা অ্যাকচুয়ালি পেছনে গঠিত হতো সেটা এবার একদম পারফেক্ট জায়গাতে গঠিত হবে। আমার আঁকাটা খারাপ হতে পারে, আমি আশা করবো তুই বিষয়টা বুঝতে পেরেছিস। আশা করবো তুই বিষয়টা বুঝতে পেরে গেছিস আমি তোকে কি বোঝাতে চাইছি। যে প্রথমে আলোক রশ্মিটা এলো, এসে প্রথম অভিসারী কাজটা হবে এই লেন্সটার মধ্যে। লেন্সটা প্রথমে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করবে, করার পর এসে এলো তোর অক্ষি লেন্সের মধ্যে, যেটা প্রথমেই অক্ষি লেন্সের মধ্যে চলে আসছিল সেটা এবার দুটো বেরিয়ার পার করে আসছে। এবার এটাকে অক্ষি লেন্স আরো একবার অভিসারী করবে, এবং অভিসারী করে পারফেক্ট জায়গাতে গঠন করবে, যেটা আগে পেছনে গঠিত হতো। এই জন্যই উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স বসিয়ে দিলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি সংশোধন হয়ে যায়। নর্মাল জায়গাতেই বস্তু থাকলে সেইটার প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়ে যায়। আশা করতে পারি পরিষ্কার। আমাদের ভাইকে একটা উত্তল লেন্স যুক্ত চশমা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দে, এরকম ভাই প্রচুর আছে, পাঠাতে গেলে আমার টাকা শেষ হয়ে যাবে, ওই জন্য আমি পাঠাচ্ছি না। যাদের স্বপ্ন বিরাট বড়, কাজের কাজ কিছু তারা করছে না। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের না, হ্যাঁ কি বলছিস ভাই? তুই তো নিজেই করিস ওটা, হ্যাঁ আবার না বলছিস। বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলির গাণিতিক রূপ সহ বিবৃত করে। এটা বহুবার করিয়েছি ভাই, শিখিয়ে দিয়েছি কিরকম ভাবে উত্তর লিখতে হয়, তাই আলাদা করে আর করাবো না। 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলছে। এতক্ষণ তো তুই পড়াশোনা করিস না। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল দিতে হবে? বাবা ভাই, চলো নেক্সট একটু দেখা যাক। একটু ভীষণ সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে রে। তাহলে আমি দেখে নি আমি কিভাবে শিখিয়েছি। একদিনে ব্যয়িত, তোরা নিজেদের মতো করে করতে পারিস, যেরকম জায়গায় যেরকম ভাবে শিখেছিস তুই সেই রকম ভাবে করতে পারিস, নো চাপ, উত্তর মিললেই হলো। একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি আমি যেভাবে করেছি আমি সেভাবে করি। দাদা তড়িৎ শক্তি মানে কি শিখিয়েছিলে বেশ? তড়িৎ ক্ষমতার সাথে সময় গুণ করা তো একদম। তাহলে তড়িৎ ক্ষমতা প্রথমে আমাদেরকে দেখতে হবে কতগুলো জ্বলছে, দুটি বৈদ্যুতিক যন্ত্র জ্বলছে, তাহলে 2 গুণ করলাম। দাদা প্রত্যেকটার ক্ষমতা কত? 200 ওয়াট, তাহলে 200 লিখলাম। দাদা প্রত্যেকটা একদিন কত করে চলছে? 8 ঘন্টা করে চলছে, দুটোই 8 ঘন্টা করে চলছে তো একদম, তাহলে কোনো সেপারেশনের প্রয়োজন নেই, দুটো একসাথে করে দাও। তাহলে দুটোই চলছে 8 ঘন্টা করে, তাহলে ইন্টু করে দিই আমি 8। এটা ওয়াট এটা আওয়ার, তাহলে ইউনিট হয়ে গেল ওয়াট আওয়ার। আচ্ছা দাদা আমি তো দেখতে পাচ্ছি 30 দিন মেনশন করে দিয়েছে, তাহলে আমরা কাজ করি 30 দিনে ব্যয়িত
তড়িৎ শক্তিটা বার করে নি। 30 দিনে ব্যয়িত শক্তি কি হবে দাদা? আমি বলছি 2 গুণ 30 গুণ 200 গুণ 8 হয়ে যাবে, একদম পরিষ্কার কথা। করলে কত হবে দাদা? আমি বলছি ধর 3 দুয়ে 6 মানে 60 হয়ে গেল। 60 আর এখানে হচ্ছে তোর 200, মানে 60 আর 200, তার মানে হচ্ছে 6 দিয়ে 12 আর 3টে 0 মানে 12,000। 8 দিয়ে গুণ করে দে, 8 12 96, 96,000 ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে 96,000। 11 এর ওই এমসিকিউ করি ফার্স্ট আর থার্ড সেমিস্টারে অপশন বলে অভ্যাস হয়ে গেছে। তাহলে এই যে 96,000 হয়ে গেল, এটাও খেয়াল করে দেখ, যেহেতু 30 দিনের বার করছিস তুই, তো এটা ওয়াট আওয়ারই বার করেছিস রে ভাই। এইবার তোকে আমি কি শিখিয়েছি বল? বিওটি ইউনিট বার করতে শিখিয়েছিস। আচ্ছা, বিওটি ইউনিট কত হবে দাদা? বিওটি ইউনিট হবে ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করে দাও। তাহলে 96,000কে 1000 দিয়ে ভাগ করে দাও। যখনই ভাগ করে দিচ্ছ হয়ে যাচ্ছে 96 ইউনিট। দাদা প্রত্যেক ইউনিটের ভ্যালু কত? 4 টাকা। তাহলে মোট বিল কত হবে? বৈদ্যুতিক খরচ 96 ইউনিট খরচা করেছো, 4 টাকা করে বিল দাও তাড়াতাড়ি। 4 6 24, 4 হাতে 2, 4 9 36 আর 2 38, 384 টাকা। বাহ ভাই, চলো পরের প্রশ্ন। অথবা দিয়ে দিচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কিছুদিন আগে কি 1-2 দিন আগেই তো চলতরিতের ওয়ান শট দিয়েছি। যারা দেখিসনি এক্ষুনি দেখে নে, এটা ভিডিওটা পরে অবশ্যই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম শিখিয়ে দিয়েছি ওখানে, ঠিক আছে? সিএফএলএলইডি পার্থক্য কমেন্ট সেকশনের মধ্যে যেন জল জল করে। চলো, তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে? যারা যারা আমাদের পরমাণু নিউক্লিয়াসের কুইক রিক্যাপটা দেখেছিস তারা কুইক অ্যান্সার দিয়ে ফেলতে পারি, সেটা যারা দেখিয়েছি তাদের জন্য একটু বলে দিই। তুই আমাকে একটা কথা বল, ভারত ভেঙেই তো পাকিস্তান আর বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু তোরা একটা কথা জানিস তো, বাপ বাপ হতা হে, ভারত কি সবার, বাকিটা তোরা জানিস। ঠিক তেমনি তোরা প্রত্যেকেই নিশ্চয়ই জানিস একটা পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। বাট এই যে প্রোটন আর নিউট্রন গুলো একটা সময় তো বাইরে ছিল রে ভাই। ধর এখানটায় প্রোটন আছে আর এখানটায় নিউট্রন আছে। এই প্রোটন আর নিউট্রন গুলো তখনও নিউক্লিয়াসের ভেতরে ঢোকেনি, এরা তখন ইন্ডিভিজুয়াল আছে, স্বাধীন আছে। প্রোটনের একটা ভর আছে, নিউট্রনের একটা ভর আছে। আমি ধরলাম প্রোটনের ভর পি, নিউট্রনের ভর এন। আর এই যে পুরো নিউক্লিয়াসটা তৈরি হয়েছে, ধর এই নিউক্লিয়াসের ভর হচ্ছে এন টোটাল, পুরো নিউক্লিয়াসের টোটাল ভর। তোরা দেখতে পাবি এই প্রোটন আর নিউট্রন, ভালো করে চিন্তা করে দেখ ভাই, এই প্রোটন আর নিউট্রনটাই তো যুক্ত হয়ে নিউক্লিয়াসটা তৈরি করবে। তাহলে এদের দুজনের ভর তো নিউক্লিয়াসের ভর সমান হওয়া উচিত, বিকজ নিউক্লিয়াসের ভিতরে তার কেউ নেই। তোরা ভাবতে পারিস দাদা নিউক্লিয়াসের বাইরে একটা লেয়ার আছে, ভাই লেয়ার ফেয়ার কিছু থাকে না, প্রোটন আর নিউট্রন গুলো জাস্ট এরকম ভাবে থাকে। তাহলে নিউক্লিয়াস বলতে প্রোটন আর নিউট্রনকেই তো বোঝায়। তাহলে প্রোটন আর নিউট্রন গুলো বাইরের যা ভর ছিল নিউক্লিয়াসটারও ভর তাই হওয়া উচিত, একদম পরিষ্কার। বাট দেখতে পাওয়া যায় প্রোটন আর নিউট্রনের মোট ভর নিউক্লিয়াসের ভরের থেকে বেশি হয়, বিকজ এরা দুজনে থেকে তৈরি করছে। তাহলে তৈরি হচ্ছে কার থেকে? এদের দুজন থেকে তো তৈরি হচ্ছে, তাহলে বাপ বাপ হতা হে। তাহলে এরা দুজন কি নিউক্লিয়াসের, আর সব সময় সেটা ওটাই হয়। তাহলে স্বাভাবিক সব সময় প্রোটন নিউট্রনের মোট ভর, যতই ভারতকে চোখড়াও ভারত সবসময় কি ছিল আর ওটাই থাকবে, প্রোটন নিউট্রনের মোট ভর সর্বদা নিউক্লিয়াসের মোট ভরের থেকে কি হবে? বেশি হবে। এটা শুধু এখানে নয়, বিয়োজনেও তাই, সংযোজনেও তাই। বিয়োজনের ক্ষেত্রে যেটা ভাঙে, যেটা বিয়োজিত হয় সেটা তো জনক, সেটাই তো বাবা। তাহলে যে বিয়োজিত হচ্ছে ইউরেনিয়াম, যে বিয়োজিত হচ্ছে তার ভরটা সবসময় বেশি হবে যারা উৎপন্ন হচ্ছে তাদের মোট ভরের থেকে। সংযোজনের ক্ষেত্রেও যারা সংযোজিত হচ্ছে তারাই তো বাবা, তাহলে ওই বাবাদের মোট ভর সংযোজিত হয়ে যে তৈরি হচ্ছে তার ভরের থেকে বেশি হবে। সব সময় বাবাদের ভর বেশি হবে, সব সময় খেয়াল রাখবে। আজকে ভারতের আয়তন দেখ, পাকিস্তান আর বাংলাদেশের আয়তন দেখ, বুঝতে পেরে গেছিস? সিচুয়েশন হাতের সামনে আছে, একদম পরিষ্কার আছে। চলো এইবার আমি তোমাকে একটু করে ম্যাথামেটিক্যালি দেখাই। তুমি ধরে নাও তোমার কাছে জেড সংখ্যক প্রোটন আছে, ভর সংখ্যা যদি এ হয়,
তাহলে এ মাইনাস জেড সংখ্যক তোমার কাছে নিউট্রন আছে, কারণ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। ধরে নে প্রত্যেকটা প্রোটনের ভর হচ্ছে এমপি আর প্রত্যেকটা নিউট্রনের ভর হচ্ছে এমএন। তাহলে জেড সংখ্যক প্রোটনের মোট ভর কত হয়ে যাবে বল? জেড ইন্টু এমপি হয়ে যাবে। বলো হ্যাঁ, কারণ একটা প্রোটনের ভর এমপি ছিল, তাহলে জেড সংখ্যক প্রোটনের মোট ভর জেড ইন্টু এমপি হয়ে যাবে। একটা নিউট্রনের ভর এমএন ছিল, তাহলে এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর এ মাইনাস জেড এন, এ মাইনাস জেড এমএন হয়ে যাবে। তাই তো রে ভাই, একটা প্রোটনের ভর এমপি, তো জেডটা প্রোটনের ভর জেড এমপি। একটা নিউট্রনের ভর এমএন, এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর এ মাইনাস জেড এমএন। বলে দেখ টোটাল ভরটা কত? জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন। একদম পরিষ্কার, একবারে পরিষ্কার। দাদা এরা দুজন যখন যুক্ত হয়ে নিউক্লিয়াস তৈরি করছে, নিউক্লিয়াসের মোট ভরটা আমি ধরে নিলাম বড় হাতের এন। আমি বললাম আচ্ছা, তাহলে এবার তুমি বলো ভর ত্রুটিটা কি হবে? তোদেরকে কি শিখিয়েছি? তোদেরকে শিখিয়েছি প্রোটন আর নিউট্রনের মোট ভর মানে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন। এটা বেশি হয় বিকজ এরা বাবা। কার থেকে বেশি হয়? নিউক্লিয়াসের মোট ভরের থেকে। এই যে ভরের পার্থক্যটা, এটাই তো ভর ত্রুটি নামে পরিচিত। এই ভর ত্রুটিটাকে আমরা ডেলেম বলে থাকি। এই ভর ত্রুটিটাই আইনস্টাইনের ই ইকুয়াল টু ডেলেম ইন্টু সি স্কোয়ার সমীকরণের মাধ্যমে বা সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। যে শক্তিটা অ্যাকচুয়ালি কি করে জানিস? দেখ ভাই, প্রোটন তো পজিটিভলি চার্জ হয়, কিন্তু নিউট্রন তো নিস্তড়িত হয়। একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের সঙ্গে নিস্তড়িত পার্টিকেল থাকে কি করে? চিন্তা করে দেখ। ওই একটা এনার্জি ওদেরকে একসাথে বাইন্ডেড রাখে, এবং সেই এনার্জিটাই হচ্ছে এইটা, যে এনার্জিটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়ন গুলোকে, মানে নিউট্রন আর প্রোটনস গুলোকে বন্ধন করে রাখে, বন্ধিত অবস্থায় থাকতে সাহায্য করে, একসাথে বেঁধে রাখে শক্তপোক্ত ভাবে। ওই এনার্জিটাকেই বন্ধন শক্তি বলা হয়ে থাকে। ক্লিয়ার? অনেক জায়গাতে লেখা থাকে নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ন গুলোকে স্বাধীন কণায় পরিণত করতে যতটা এনার্জি দিতে হয়, কারণ ওদের মধ্যে অতটা এনার্জি থাকে, তো ওকে ভাঙতে হলে অতটা এনার্জি দিতে হবে ভাই। ক্লিয়ার? চলো একবার জাস্ট দেখবো রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। একদম পরিষ্কার হচ্ছে। চলো শেষ করি তাড়াতাড়ি। এরপরে কি আছে? মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো? অবশ্যই কিন্তু কয়েকটা কথা মেনশন করবে। গ্যাসীয় কথাটা মেনশন করবে, বিচ্ছিন্ন কথাটা মেনশন করবে, সর্বনিম্ন শক্তি স্তর কথাটা মেনশন করবে। তাহলে কোনো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় মৌলের পরমাণু যদি তার সর্বনিম্ন শক্তি স্তরের মধ্যে থাকে, তাহলে তার, ধরো আমি সোডিয়ামের কথা বলছি, ধরো এটার মধ্যে 2, 8, 1 আছে, তাহলে সর্ববহিস্থ কক্ষপথের, আমি ধরো এরকম ভাবে আঁকছি, ধরো এটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে যত দূরে যাবে, প্রথম কক্ষপথের মধ্যে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের মধ্যে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথের মধ্যে 1টা। যত নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ছে, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, একে অপরকে আকর্ষণ করার কথা, বাট যত ডিস্টেন্সটা বাড়ছে, তোরা যারা যারা আমাদের পর্যায় সারণীর ওয়ান শটটা দেখেছিস, যারা দেখেছিস নিচে দেখে প্রিন্ট করা আছে, যত ডিস্টেন্স বাড়বে তত ইলেকট্রন দূরে যাবে, তত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমতে থাকবে। তার ফলে যত ডিস্টেন্সটা বাড়ছে তত আমার ইলেকট্রনকে বের করে নিয়ে যাওয়াটা সহজ হবে। দেখ ভাই, আমি যদি ইলেকট্রনকে বার করতে আসি, বলি লালু হলু ইলেকট্রন তুই আমার সাথে চ, তো আর চলে যাবে না, কারণ নিউক্লিয়াস একটু হলেও তোকে আটকে রেখে দিয়েছে। তাহলে ওকে যদি বার করতে হয়, তাহলে আমাকে বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে, ফোর্সফুলি ওকে বার করতে হবে, নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তাহলে কোনো একটা ইলেকট্রনকে, তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে ছাড়িয়ে নিয়ে যেতে যতটা এনার্জি আমাকে প্রয়োগ করতে হয়, সেই এনার্জিটাকেই বলা হয় আয়োনাইজেশন এনার্জি। কেন? কারণ এইটাকে যদি আমি বার করে নিয়ে যাই, তাহলে সোডিয়ামটা সোডিয়াম থাকবে না, কিসে কনভার্ট হয়ে যাবে? Na+, মানে আয়নে কনভার্ট হয়ে যাবে। তাহলে আয়নে কনভার্ট করতে যে এনার্জি দিতে হয় তাকে আয়োনাইজেশন এনার্জি বলে। লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়ামকে আয়োনাইজেশন শক্তি ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমি এই লেভেলে এসে আর এই প্রশ্নটাকে বলতে খুব একটা সহমতি দেখাচ্ছি না, আমি শুধু একটুখানি তোদেরকে বলে দিচ্ছি, যারা আমাদের পর্যায় সারণীর লেকচারটা দেখিসনি, ইমিডিয়েট এই ক্লাসের পরে দেখবি, প্রায় 20 থেকে 25,000 ছেলে মেয়ে দেখে নিয়েছে। এবং আমি ওটা ধামাকা ব্যাচের ক্লাস, প্রথম ক্লাস ছিল ওটা ধামাকা ব্যাচের, পুরো অ্যাজ ইট ইজ দিয়ে দিয়েছিলাম, গিয়ে এক্ষুনি দেখে নিবি ক্লাসের পরেই, সব নিচে আমি পিন করে দিচ্ছি এক এক করে। তোরা প্রত্যেকে জানিস আমি ওখানে নিজের একটা পর্যায় সারণী তোকে আমি দেখিয়ে দিয়েছিলাম, যে টেনে কতটা পর্যায় সারণী লাগে আমি নিজে বানিয়ে দিয়েছি। লিনা কে রুবি সাজাবে, সাজাবেটা দেয়নি,
তার মানে এই চারটেই দিয়েছে। তোরা এবার প্রত্যেকেই জানিস যত উপর থেকে নিচের দিকে নামবো তত আকারটা আস্তে আস্তে বাড়তে থাকে। আকার যত বাড়বে শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আরো দূরে যাবে, দূরে যাবে মানে তার উপর আকর্ষণটা কমবে, আকর্ষণ কমবে মানে তাকে সহজে বার করে নিয়ে যাওয়া যাবে। তার মানে ওকে বার করতে সহজে যেহেতু বার করে নিয়ে যাওয়া যাবে, ওকে বার করতে কম এনার্জি লাগবে। তাহলে তোরা আমাকে বলে ফেল এই বরাবর আয়নাইজেশন শক্তি বাড়ে না কম, এবং যদি কমে থাকে তাহলে আয়নাইজেশন শক্তির ক্রমটা তোর একটুখানি লিখে ফেল। ঠিক আছে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত প্রক্রিয়াগুলি লেখো। খুব ভালো প্রশ্ন এটা। কেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আমি তোকে একটা কথা বলি। ইউজুয়ালি কি হয় আমরা প্রত্যেকে জানি, ধর আমি তোকে বললাম অ্যানোড, অ্যানোডের মধ্যে কে যায়, এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড। তাহলে ধর আমি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করছি, বা ধর আমি প্রথমে NaCl এর করছি। NaCl এর করলে তোকে এখানে ক্যাটায়ন রূপে তুই Na+ পাবি, অ্যানায়ন রূপে তুই Cl- পাবি। আমি তোকে দুখানা জাস্ট লিখে দিচ্ছি বোঝানোর জন্য। ধর এটা আমি ক্যাথোড লিখলাম, এটা আমি অ্যানোড লিখলাম। তুই আমাকে একটা কথা বল, ক্যাথোডের দিকে কে যাবে? না দাদা, কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড, মানে ক্যাথোডের দিকে যাবে ক্যাটায়ন। আর দাদা এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড, মানে অ্যানোডের দিকে যাবে অ্যানায়ন। তুই আমাকে একটা কথা বল, যদি ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যায়, ক্যাটায়ন মানে ওর কাছে ইলেকট্রন কম আছে, তাহলে ও ক্যাথোডের মধ্যে গিয়ে কি করবে বল? ও ক্যাথোডের মধ্যে গিয়ে ইলেকট্রন নেবে। যদিও ক্যাথোডের মধ্যে গিয়ে ইলেকট্রন নেয়, তাহলে ক্যাথোডের মধ্যে কি প্রসেস ঘটছে? নেওয়ার প্রসেস ঘটছে। নেওয়ার প্রসেস মানে কি? বিজারণ প্রসেস ঘটছে। আর অ্যানায়ন কোথায় যাচ্ছে? অ্যানোডে। অ্যানায়ন কি করবে বল? ইলেকট্রন ছেড়ে দেবে। অ্যানায়নের কাছে ইলেকট্রন বেশি আছে, ও কেন আবার নিতে যাবে? ও ছেড়ে দেবে। ছেড়ে দেওয়া মানে কি প্রসেস ঘটছে ভাই? জারণ প্রসেস ঘটছে উইথাউট অনেক কারণ। ইলেকট্রন ছাড়ছে মানেই জারণ, ইলেকট্রন নিচ্ছে মানেই বিজারণ। তাহলে ক্যাথোডে ঘটে বিজারণ, অ্যানোডে ঘটে জারণ। এইটুকু তোর কাছে পরিষ্কার আছে। এবার খেয়াল করে দেখ, যখন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব, আমি ধর এখানে ভোল্টামিটারটা আঁকছি। এখানে যে দুখানা তড়িৎদ্বার আমরা ইউজ করি, দুটো তড়িৎদ্বারই কপারের তৈরি হয়, এবং যে সলিউশনটা ইউজ করতে হয় এখানে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যেটা ইউজ করতে হয়, সেটাও হয় কপার সালফেটের জলীয় দ্রবণ। তাহলে কপার সালফেটের যখন জলীয় দ্রবণ আমরা ইউজ করছি, তখন তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, দ্রবণের মধ্যে ক্যাটায়ন রূপে থাকে Cu2+ এবং H+, দুটো ক্যাটায়ন থাকে কারণ জলীয় দ্রবণ। আর অ্যানায়ন রূপে কে কে থাকে? অ্যানায়ন রূপে থাকে SO4 2-, অ্যাজ এ হোল OH- থাকে ভাই, কারণ H+OH- এ জলটাও ভাঙবে। তোরা এগুলো এখন নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছিস। তাহলে দুখানা ক্যাটায়ন থাকছে, দুখানা অ্যানায়ন থাকছে, একদম পরিষ্কার। এবার তুই আমাকে বলবি দাদা তুমি আমাকে একটা কথা বলো, আমি যদি তোমাকে বলি এখন ক্যাথোডের রিয়াকশন দেখাতে, ক্যাথোডের মধ্যে কে যাবে? ক্যাটায়ন রূপে কে আছে? Cu2+ আছে আর H+ আছে। তোরা ভালো করেই জানিস H+ এর থেকে Cu2+ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচে অবস্থিত। এগুলো বহুবার শিখিয়েছি। যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন এসেছিস ভাই, সবকটা লেকচার পরপর কর, প্লেলিস্ট সেকশনে যায়, MCQ, VSQ, SAQ ধরে ধরে করতে থাক, LAQ ধরে ধরে করতে থাক, যেগুলো দেওয়া আছে। আর যদি পারিস ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যাস, 1 জানুয়ারি একটা অফার দেওয়া হবে, এবং ওটাই শেষ সুযোগ। ওর পরে ধামাকা ব্যাচে অ্যাডমিশন নেওয়াই হবে না। 1 জানুয়ারি 2 জানুয়ারি ধামাকা ব্যাচ ক্লোজ, বিকজ আমাদের সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমাদের হাজার, যাই হোক ফিগার অলরেডি ইউটিউবের মধ্যে বলতে নেই ওভাবে, বাট ফিল আপ হয়ে গেছে, ওই জন্য আমরা নেবো না। 1 জানুয়ারিতে একটা জাস্ট পুরস্কার দেবো আমি তোদেরকে, আর কিচ্ছু না, এবং ওখানেই ক্লোজ করে দেবো আমি ব্যাচটাকে। তারপরে জানুয়ারি 20 তারিখে তো এমনি এন্ড হয়ে যাচ্ছে, 20-25 তারিখে। দেখ ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে বিক্রিয়াটা কি হবে দাদা? তুই আমাকে বল। এখানে Cu2+ ক্যাটায়ন আছে, Cu2+টা যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচে আছে, ওই জন্য Cu2+টাই যেতে বাধ্য। H+ ওকে জোর করে পাঠাবে। H+ বলবে আমার ইলেকট্রোপজিটিভিটি বেশি, তুই কাকে চোখ রাঙাচ্ছিস ভাই? তুই কেটে পড় এখান থেকে, তোর ইলেকট্রোপজিটিভিটি কম, তুই যাবি ক্যাথোডে। এতদিন আমরা সহ্য করে এসেছি সোডিয়ামের জ্বালা, এবার তুই সহ্য কর আমার জ্বালা। নে ভাই, Cu2+ কে পাঠাবে কোথায়? ক্যাথোডে। Cu2+ ও যাবে, কোথা থেকে যাবে? সলিউশন মধ্যে যে Cu2+টা ছিল, সেই সলিউশনের মধ্যে থেকে, জলীয় দ্রবণের মধ্যে তো Cu2+ ছিল, সেটাই কোথায় গেল বল? ক্যাথোডের দিকে গেল। একদম পরিষ্কার। ক্যাথোডে কি হবে? দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কপার হয়ে জমবে। তাহলে ক্যাথোডের মধ্যে কপারটা জমতে থাকবে, জমতে থাকবে, জমতে থাকবে। এইবার 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 দাদা অ্যানায়নটা, কোন অ্যানায়নটা যাবে দাদা? কোন অ্যানায়নটা যাবে?
কোনো অ্যানায়ন যাবে না, কাউকে বলবি না। কারণ অ্যানায়ন গুলো এত ধীর গতিতে চলাচল করে যে অ্যানায়ন যেতে যেতে এই যে কপার তড়িৎদ্বারটা রয়েছে, এই যে অ্যানোডটা রয়েছে, সে অ্যানায়ন গুলোকে গালাগাল দেবে, বলবে এই তোরা কি আসছিস, কিরকম করে আসছিস হাতির মতো করে, হ্যাঁ এরকম ভাবে রিয়াকশন হয়। ও বিরক্ত হয়ে যাবে, ও তো অ্যাকচুয়ালি কপার দিয়ে তৈরি, ও বিরক্ত হয়ে যাবে, বলবে এই ভাই কি অ্যানায়ন পাঠিয়েছিস ভাই, তোরা অ্যানায়ন তো আসেই না রিয়াকশন করতে, ক্যাথোডে রিয়াকশন হয়ে গেছে। ও এতটাই বিরক্ত হয়ে যাবে, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ও একজনকে জিজ্ঞাসা করবে ভাই তুই বলতো এই অ্যানায়ন গুলো এসে কি করতো। ও বলবে দাদা অ্যানায়ন গুলো যখন আসতো এসে ইলেকট্রন ছাড়তো, ছেড়ে জারণ করতো। ও আমার তড়িৎদ্বারের মধ্যে জারণ হয় তাই তো, হ্যাঁ দাদা তোমার তড়িৎদ্বারের জারণই হয়, তাহলে আমি জারণ করে দিচ্ছি। অ্যানোডের মধ্যে কে আছে বল, কপার নিজে আছে। কপার কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে জারিত হয়ে যাবে, জারিত হয়ে কপার 2+ হয়ে দ্রবণের মধ্যে চলে আসবে। ও এতটাই বিরক্ত হয়ে গেল নিজেই জারিত হয়ে গেছে, জারণ হওয়ার কথা ছিল আমি জারিত হয়ে গেছি। মানে দ্রবণ থেকে কপার 2+ গেল ক্যাথোডে, তাহলে দ্রবণে কপার 2+ এর ঘাটতি দেখা দিল। ঠিক অতটাই কপার 2+ অ্যানোড থেকে ভেঙে আমার দ্রবণের মধ্যে চলে এলো। বুঝতে পারছিস কেসটা কি হলো, দ্রবণ থেকে কপার 2+ ক্যাথোডের মধ্যে গেল, আর অতটাই কপার 2+ অ্যানোড থেকে ভেঙে আবার দ্রবণের মধ্যে চলে এলো। মানে দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্বটা আগে যা ছিল এখনো তাই থাকলো। পরীক্ষাতেই প্রশ্নটা দিতে পারে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি হয়, অপশনের মধ্যে থাকবে Cu2+ আর SO4 2- এর গাঢ়ত্ব একই থাকে। অ্যানোড মাঠ কি ভাই, যখন কপারের বিশোধন করা হয়, কপারের বিশোধনের সময় অ্যানোডের মধ্যে অবিশুদ্ধ কপার নেওয়া হয় আর ক্যাথোডের মধ্যে বিশুদ্ধ কপার নেওয়া হয়, কারণ অ্যানোডটা জারিত হবে। তো জারিত মানে কি, কপারটা দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়ে, কপার 2+ তো ক্যাটায়ন, তো ক্যাটায়ন কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে। তাহলে এই অবিশুদ্ধ কপার তড়িৎদ্বার থেকে অবিশুদ্ধিগুলোকে বাদ দিয়ে কপারটা, বিশুদ্ধ কপারটা কপার 2+ হয়ে ক্যাথোডের মধ্যে গিয়ে জমবে, তার ফলে একটা সময় ক্যাথোডটা পুরো হয়ে যাবে আর অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। অ্যানোড থেকে সব কপার বেরিয়ে চলে যাবে, কিন্তু কপার যদি বেরিয়ে চলে যাচ্ছে একটা সময় গিয়ে কি হবে, সব কপার চলে যাবে, শুধু নিচে অশুদ্ধিগুলো পড়ে থাকবে। এই যে অশুদ্ধিগুলো, অবিশুদ্ধ কপারের অশুদ্ধিগুলো যে নিচে পড়ে আছে, এগুলোকে অ্যানোডের তলায় পড়ে বলে অ্যানোড মাঠ বলে। অ্যানোড মাঠের মধ্যে সোনার উপর প্ল্যাটিনাম দেখতে পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে দেখবি যে কপার বিশোধনে অবিশুদ্ধ কপারের রূপে অবিশুদ্ধ কপারকে কোন তড়িৎদ্বারে, বিশুদ্ধ কপারকে কোন তড়িৎদ্বারে ব্যবহার করা হয়। আরে অবিশুদ্ধ কপার থেকেই তো অ্যানোড মাঠ পাওয়া যাবে, অ্যানোড মাঠ মানে ওটা অ্যানোড, অবিশুদ্ধ কপারকে অ্যানোড রূপে ইউজ করবো। আর কি রে, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালানো করলে কি হবে, তুই জানিস, আমি কি করে জানবো। ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত কি দাদা, ক্রস কর না ভাই, ম্যাগনেসিয়ামের 2, নাইট্রোজেনের 3, Mg3N2, গল্প শেষ। আরে ব্যালেন্স করে দে, দেখছিস কি, চল। ये एकदम बढ़िया क्वेश्चन है, एकदम बढ़िया क्वेश्चन। আমার কেন জানি না মনে হচ্ছে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে। লেট মি চেক কতটা চার্জ আছে। 20% চার্জ আছে, যাক এখন হয়ে যাবে। চল এবার একটুখানি দেখা যাক এই প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে এ একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, আচ্ছা বুঝতেই পারছি H2S হবে, যেটি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়ার ফলে সবুজ বর্ণের একটা যৌগ উৎপন্ন করে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে অ্যারো দিয়ে লেখা ছিল, বাট আমি অ্যারো দিয়ে যেহেতু এখানে টাইপ করতে পারবো না, আমি জন্য পুরোটা টাইপ করে দিয়েছি, যেরকম ভাষা টাইপ করতে আমি করে দিয়েছি। তুই বুঝতে পারছিস এ একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, মানে আমি এ কে প্রথমেই শনাক্ত করে ফেলেছি। এ হচ্ছে H2S, যেটা আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়ার ফলে একটা সবুজ বর্ণের যৌগ বি উৎপন্ন করে। তো লিখে ফেল না বিক্রিয়াটা, লিখে ফেল, এটা তো H2S এর বিজারণ ধর্ম, ভিভিআই পরীক্ষার জন্য কি লিখতে হয় দাদা, পটাশিয়াম ডাইক্রোমেট কমলা বর্ণের হয়, এটাকে আম্লিক অবস্থায় নিতে হয়, সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, তার সঙ্গে যখনই আমি H2S যোগ করব এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে দাদা, পটাশিয়াম আছে, সালফেট আছে, তাহলে তৈরি করবে পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস, আর কি তৈরি করবে, এখানে ক্রোমিয়াম আছে, এখানে সালফেট আছে, তাহলে তৈরি করবে Cr2SO4 3, আর কি তৈরি করবে, আমার এটা করে করে মুখস্থ হয়ে গেছে জানিস তো, 7 অণু জল তৈরি করবে আর 3 অণু সালফার তৈরি করবে, হয়ে গেল। 7 অণু জল 3 অণু সালফার, 3 অণু সালফার যখন এখানে একটা 3 বসাতে হবে, 7 2 14 যদি মেনটেন করতে হয় তাহলে এখানটায় তোকে 3 2 6 হয়ে গেছে, তাহলে 6, তাহলে এখানে 4 বসিয়ে দিতে হবে, তাহলে এখানে 4 2 8 হয়ে গেল, এখানে 3 2 6 হয়ে গেল 14 হয়ে গেল, তাহলে 4 3 7 3, গল্প শেষ হয়ে গেল।
এই হচ্ছে তোর বিক্রিয়া। এবার এখানে সবুজ কি হয় দাদা? সবুজ হচ্ছে এইটা, ক্রোমিক সালফেটটা সবুজ হয়, তাহলে ক্রোমিক সালফেটটাই হচ্ছে আমার বি। আর H2S ছিল আমার এ আর বি শনাক্ত হয়ে গেছে। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস শুদ্ধকরণের জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? ও শুদ্ধকরণ কি ভাই, শুষ্ককরণ হবে এটা। ঠিক আছে, কোন যৌগ ব্যবহার করা নিচে কমেন্ট করো। নোবেতাকে ব্যবহার করা হয়। কে নোবেতা? তোমরা যারা যারা লেজেন্ড তারা বুঝতে পেরে গেছিস নোবেতা বিষয়টা আমি কেন বললাম। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝো? क्या दिन देखना पड़ रहा है रे भाई, क्या दिन देखना पड़ रहा है, मुझे अब ये सब करवाना पड़ेगा। সম্পৃক্ত মানে যেখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, আর অসম্পৃক্ত মানে যেখানে ডাবল বা ট্রিপল বন্ড থাকবে, তাই না? ওরা প্রত্যেকে জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটো হতে পারে, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। এবার অ্যালকেন মানে কি দাদা? মানে যেখানে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড আছে। দাদা সরলতম অ্যালকেন, আচ্ছা অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। দাদা অ্যালকিন মানে কি? যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। অ্যালকাইন মানে কি? যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। দাদা তার মানে অ্যালকিন বা অ্যালকাইন হতে গেলে মিনিমাম দুটো কার্বন লাগবেই, কারণ দুটো কার্বন না হলে কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে কি করে? দাদা তুমি বহুত বাজে লোক আছো। কেন? তুমি এখানে কার্বন হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড দেখিয়ে দিয়েছো, এখানে হাইড্রোজেন দাওনি কেন? বহুত ফালতু লোক আছো তুমি। আরে ভাই তুই চিন্তা করে দেখ, কার্বন হাইড্রোজেনে কি কোনোদিন ডাবল বন্ড হতে পারে? হাইড্রোজেনের তো যোজ্যতাই এক, ও দুটো বন্ড করবে কি করে? আরে হাইড্রোজেনের তো যোজ্যতাই এক, ও তিনটে বন্ড করবে কি করে? ওই জন্যই তো এখানে হাইড্রোজেন দেওয়া হয় না, ওই জন্য মিনিমাম দুটো কার্বন লাগেই। যেহেতু কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড পসিবল, ওই জন্য এখানে একটা কার্বনের কাজ মিটে যায়। তার মানে দাদা সব থেকে সরলতম অ্যালকেনের নাম মিথেন। একটা কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দিয়ে দে, সংকেতের মধ্যে বসিয়ে দেয়, এর ভ্যালু 1, CN1 মানে C1H4, গল্প শেষ। সরলতম অ্যালকেন মিথেন। সরলতম অ্যালকিন কি দাদা? তুই দুই বসা, কারণ মিনিমাম দুটো লাগে, তাহলে C2H4। C2H4 মানে ইথিলিন। দাদা সরলতম অ্যালকাইন কোনটা? সরলতম অ্যালকাইন হচ্ছে C2H2। দাদা এর নামটা তুই কমেন্ট সেকশন থেকে জানতে পারবি। চল ভিডিওটা লাইক করিস নি, কি পাপ করছিস কেন রে ভাইয়া? রূপান্তর করো C2H2 থেকে C2H6। আমি আর এগুলো করবো না, হাত জোর করছি আমি। জৈব রসায়ন পুরো দিয়ে দিয়েছি, চ্যানেলের মধ্যে রয়েছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। পকেট ধামাকাতে সব রিয়াকশন এগুলো শিখিয়ে দিয়েছি, সব কটা রিয়াকশন আরেকবার করে করিয়েছি। আমি এটা আর করবো না, ঠিক আছে? এলপিজি এবং সিএনজির মুখ্য উপাদানগুলির নাম লেখো। এলপিজির বিউটেন, সিএনজির মিথেন। তোরা একটু কমেন্ট সেকশনে জল জল করে লিখে এলপিজির পুরো নাম, সিএনজির পুরো নাম। আজকের মতো এখানেই। প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, আমি সবসময় আছি ভাই। মনে রাখ, আমি কোনোদিনও বলিনি যে অ্যাডভেঞ্চার একাডেমি মাধ্যমিকের বেস্ট চ্যানেল, অ্যাডভেঞ্চার একাডেমিতে এই হয় সেই হয়। সেগুলো হয়তো বলেছি কি হয়, বাট বিকজ ওগুলো না বললে স্টুডেন্টরা আসবে কি করে, যারা নতুন স্টুডেন্টরা চিনবে কি করে? এগুলো কিছু তো বলতে হবে। বাট আমি সত্যি কথা বলতে নিজের ওইভাবে কোনোদিন প্রমোশনও করি না। আমার তরফ থেকে কোনো স্টুডেন্টের কাছে ফোনও যায় না যে আমার কাছে ভর্তি হওয়া, কোনোদিন যায় না, কোনোদিন যায় না। আমরা কোনো টেলিকলিং এর ফেসিলিটি রাখি, বিকজ এই পুরো চ্যানেলটা আমি একা অপারেট করি, আমার আর কোনো টিম নেই ভাই। আই হ্যাভ নো ওয়ান। শুধু আমার একটা স্টুডেন্ট আমার থাম্বনেল বানিয়ে দেয়, আর কিচ্ছু। আমি ভিডিও এডিটও নিজে করি, আমার অ্যাডমিশন আমি নিজেই করাই, সবকিছু আমি নিজে করি। সেই কারণে আমার তরফ থেকে কাউকে কোনোদিন ফোন যদি কেউ করে থাকে তার মনে হয় সে ফেক ফোন করে। আর একটা কথা বলি, এখন আমি ইদানিং কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু ছেলে মেয়ে কমেন্ট করছে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স মানেই অ্যাডভেঞ্চার একাডেমি। এগুলো শুনলে আমার ভালো লাগে ভাই, গর্ব হয় যে আমি এত দিন ধরে কিছু ছেলে মেয়েকে পড়ালাম এবং তারা বুঝতে পারছে যে আমি তাদের জন্য কি করেছি। মানে এটা শুনলে ভালো লাগে যে আমি যে জিনিসটা এফার্টটা দিচ্ছি তোদের জন্য, যে জিনিসটা আমি করতে চাইছি, আমি হয়তো এই জিনিসগুলোকে দেখাই তোকে, এটা দেখানোর জন্য যে সত্যি আমি তোকে সেই ব্যাপারটা দিতে চাইছি। যদি তুই সেটাকে অ্যাকসেপ্ট করিস তাহলে তুই বিরাট জায়গায় পৌঁছাবি না। 3টে বেজে গেল, এবং আমি যদি চেষ্টা করতে পারি, আমি যদি তোর রেজাল্টের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে পারি রাত্রির অবধি, তুইও পারবি। অনেকে বলবে যে দাদা তুমি এখানে কেন বেকার বেকার দাঁড়িয়ে আছো? দেখ ভাই, আমি তো চাইলে শুধুমাত্র ধামাকা ব্যাচের মধ্যেই কোর্স করাতে পারতাম, ক্লাস করাতে পারতাম। আমার তো কোনো দরকারও ছিল না এখন ইউটিউবে করানো। কেন আমি করাচ্ছি? তোদের জন্য করাচ্ছি, যাতে যারা শুরু থেকে আমাকে ভরসা করলো তারা শেষে কেন বঞ্চিত হবে ভাই? কেন বঞ্চিত হবে? যখন কেউ মাধ্যমিকের ভিডিও করতো না আমি তখনও করতাম,
যখন অনেকে মাধ্যমিকের ভিডিও করছে আমি তখনও করছি, যখন আবার কেউ করবে না আমি তখনও করব। তোদের জন্য যখন 11 শুরু হবে আমি একটা নতুন প্ল্যান করে রেখে দিয়েছি। 11 আমাদের প্রত্যেকটা ব্যাচের মধ্যে যে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের একটা করে কুইক রিক্যাপ চ্যানেলের মধ্যে যাবে। 11 কিন্তু এই চ্যানেলে ক্লাস হবে না, আমাদের সেকেন্ড চ্যানেলটার মধ্যে ক্লাস হবে, অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি। 2000-এর উপরে মেবি সাবস্ক্রাইবার আছে ওখানে, দেখে নিবি ওটা একটু, ঠিক আছে? ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নিবি এখন থেকে, কারণ কিছুদিন পরেই তোদের ওটা কাজে লাগবে। ব্যাস এইটাই বলবো, আর কিছু বলবো না ভাই। তোরা ভালো করে পড়তে থাক, বাকি সব কথা রেজাল্টের দিন হবে। আমি বারবার করে বলেছি বাকি সব কথা রেজাল্টের দিন হবে। আজকের মতো এখানেই জয় ধামাকা।